সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র ব্যবসা পরিচিতি এর পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় লেকচার উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ শিপন মিয়া, এসের প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম পত্র ব্যবসা পরিচিতি এর অধ্যায় 5 যৌথ মূলধনী ব্যবসা এর লেকচার 2। এই লেকচারে মূলত আমরা কোম্পানি সংগঠনের প্রকারভেদ, সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি লেকচারটি ভালো করে শোনো তাহলে তোমরা কোম্পানি সংগঠনের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, কোম্পানি সংগঠন প্রতিষ্ঠা করলে কি কি সুবিধা হয় এবং এই কোম্পানি সংগঠনের কি কি অসুবিধা রয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা বিশদ আলোচনা করব। তোমরা জানো, বাংলাদেশ 1971 সালে বাংলাদেশে 1971 সাল থেকে 1994 সাল পর্যন্ত কোম্পানি আইন 1913 এ অনুসারে পরিচালিত হতো। 1994 সালের পূর্বের আইনকে পরিমার্জিত করে 1994 সালে কোম্পানি আইন জারি করা হয়। এটি কোম্পানি আইন 1994 নামে পরিচিত। তখন থেকে আমাদের দেশে এই আইন অনুসারে বিভিন্ন প্রকার কোম্পানি নিবন্ধন করা হচ্ছে। বর্তমানে প্রচলিত কোম্পানি আইন ও পূর্বেকার আইন অনুসারে বহুবিধ কোম্পানি গঠন করা হয়েছে। এ পাঠে আমরা কোম্পানি আইন 1994 এর আলোকে বিভিন্ন প্রকার কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে চার্টটি দেখতে পাচ্ছ তোমরা, এই চার্টের মাধ্যমে আমরা কোম্পানি সংগঠনের বিভিন্ন প্রকারভেদ আমরা এখানে উপস্থাপন করেছি। বাংলাদেশে এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা বিবেচনা করে এই কোম্পানি আইন গঠন করা হয়েছে। তো কোম্পানি আইন অনুযায়ী ব্যবসা গঠন করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। তো কোম্পানির গঠন প্রকৃতি, দায়, মালিকানা ইত্যাদির তারতম্য ভেদে কোম্পানি সংগঠনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন এখানে দেখা যাচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি, অন্যান্য কোম্পানি। তো এখানে এই যে 5টি প্রকারভেদ আছে, এই 5টি প্রকারভেদের মধ্যে মূলত আমাদের মূল আলোচ্য বিষয় হলো নিবন্ধিত কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব। তো দেখো, এখানে নিবন্ধিত কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা সীমিত দায়ী কোম্পানি আর একটা হলো অসীম দায়ী কোম্পানি। তো সীমিত দায়ী কোম্পানি সংখ্যাই বেশি। সীমিত দায়ী কোম্পানি আবার দুই প্রকার: প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়ী কোম্পানি, শেয়ার দ্বারা সীমিত দায়ী কোম্পানি। এই শেয়ার দ্বারা সীমিত দায়ী কোম্পানি আবার দুই প্রকার: প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। তো এই যে কোম্পানির বিভিন্ন প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলো আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, শুরুতে আমরা সনদপ্রাপ্ত কোম্পানির কথা যদি বলি। সনদ, এখানে সনদ মানে হলো রাজকীয় সনদ। রাজকীয় সনদ বা রাষ্ট্রের ঘোষণা বলে যে কোম্পানি সৃষ্টি হয়ে থাকে সেগুলিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে। যেমন চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড। চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড এটি একটি সনদপ্রাপ্ত কোম্পানি। তাছাড়া এই ধরনের কোম্পানি, সনদপ্রাপ্ত কোম্পানি, 19বিংশ শতাব্দীতে কোম্পানি আইন প্রণীত হবার পূর্বে তোমরা জানো ব্রিটেনের তৎকালীন যে ইংরেজ শাসক রাজকীয় সনদ বা ঘোষণার মাধ্যমে কোম্পানি সংগঠন গঠিত হতো। রাজা বা রানীর ঘোষণা বলে গঠিত এই জাতীয় কোম্পানিকে সনদপ্রাপ্ত
কোম্পানি বলা হতো। পূর্বে ইংল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশে এ ধরনের কোম্পানি গঠিত হতো। রাজার ঘোষণা তথা রাজকীয় সনদ বলে গঠিত হবার কারণে এ জাতীয় কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। তোমরা জানো যে বাংলাদেশে এই দেশের ব্রিটিশ শাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি সনদপ্রাপ্ত কোম্পানি। চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড এটা একটি সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণ। 1884 সালে কোম্পানি আইন প্রণীত হবার পর এ জাতীয় কোম্পানি আর দেখা যায়নি। বর্তমানে সনদপ্রাপ্ত কোম্পানি আর গঠিত হচ্ছে না। দ্বিতীয় হলো বিধিবদ্ধ কোম্পানি। তো বিধিবদ্ধ কোম্পানি এটাকে ইংরেজিতে বলা হয় স্ট্যাটিউটরি কোম্পানি। জনকল্যাণমূলক কার্য সম্পাদনের জন্য আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানি গঠন করা হলে তাকে সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ কোম্পানি বলা হয়। বাংলাদেশে বেশ কয়েকটি বিধিবদ্ধ কোম্পানি রয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, রাজুক ইত্যাদি বিধিবদ্ধ কোম্পানির উদাহরণ। বিধিবদ্ধ কোম্পানির বৈশিষ্ট্য হল দেশের সংসদ বা রাষ্ট্রপতির আদেশ দ্বারা এই কোম্পানি গঠিত হয়ে থাকে। তারপর নিবন্ধিত কোম্পানি। কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোম্পানি সংগঠনের নিবন্ধক কর্তৃক নিবন্ধনভুক্ত কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলে। অর্থাৎ যে সকল কোম্পানি নিবন্ধকের অফিসে নিবন্ধিত হয় সে সকল কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলে। কোনো ব্যবসায় 20 জনের বেশি সদস্য হলে আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10 জন। 1994 সালের আইন অনুযায়ী ব্যবসাকে কোম্পানি হিসেবে নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। তো 1994 সালের কোম্পানি আইন দ্বারা যে সকল প্রতিষ্ঠান গঠিত এবং নিবন্ধিত হয় সে সকল কোম্পানি এই নিবন্ধিত কোম্পানির অন্তর্ভুক্ত। নিবন্ধিত কোম্পানিকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, যেমন শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তো শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, এই ধরনের কোম্পানির দায় শেয়ার হোল্ডারকে তার শেয়ার মূল্যের অতিরিক্ত কোনো দায় বহন করতে হয় না। অর্থাৎ যত টাকা শেয়ার হোল্ডার ক্রয় করবে ঠিক তত টাকাই হলো তার দায়, এর বেশি তাকে দায়ী করা যায় না। আবার এরকম কোম্পানিকে, এই শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আবার বিভিন্নভাবে বিভক্ত করা যায়। যেমন এই যে দেখো, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সরকারি কোম্পানি, তারপর হোল্ডিং কোম্পানি, তারপরে সাবসিডিয়ারি কোম্পানি, এগুলি হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানির উদাহরণ। তো পাবলিক লিমিটেড কোম্পানি কি? তোমরা জানো যে পাবলিক লিমিটেড কোম্পানি হলো যে কোম্পানি সংগঠনের সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ কোম্পানিতে টোটাল যত শেয়ার থাকবে সেই শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এই ধরনের প্রতিষ্ঠান জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে থাকে। এর মালিকানা অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ শেয়ার হোল্ডারগণ ইচ্ছামতো তাদের শেয়ার বিক্রয় করার অধিকার সংরক্ষণ করে। এই ধরনের কোম্পানিকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 10 জন, অর্থাৎ সর্বনিম্ন 2 জনের কম হতে পারবে না। সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। এলে 2 জন এবং সর্বোচ্চ আছে, অর্থাৎ প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা আছে, কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা থাকলেও সর্বোচ্চ সংখ্যা নেই। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের মধ্যে শেয়ার বিক্রয় এবং মালিকানা হস্তান্তর করতে পারে না। অর্থাৎ পাবলিক লিমিটেড যেটা জনগণের কাছে অবাধে শেয়ার ক্রয় বিক্রয় করে মূলধন সংগ্রহ করে, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তারপর হলো সরকারি কোম্পানি। যেসব কোম্পানির আদায়কৃত মূলধনের কমপক্ষে 51% মালিকানা সরকারের হাতে থাকে সেগুলোকে সরকারি কোম্পানি বলা হয়। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে সকল কোম্পানির আদায়কৃত মূলধনের 51% সরকারের থাকে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের 51% মালিকানা সরকারের, সেই সকল কোম্পানিকে সরকারি কোম্পানি বলা হয়। তারপরে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি।
আরেকটা প্রকারভেদ হলো হোল্ডিং কোম্পানি। শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি পূর্বে আমরা 3টা প্রকারভেদ আলোচনা করেছি, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপর হলো সরকারি কোম্পানি, তারপর আরেকটা হলো হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি কি? তোমরা হোল্ডিং কোম্পানির নাম শুনেছ। হোল্ডিং কোম্পানি হলো যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির শতকরা 50 ভাগের বেশি শেয়ারের মালিক হয় বা ভোটদান ক্ষমতার শতকরা 50 ভাগের অতিরিক্ত ভোটদান ক্ষমতা ভোগ করে, অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয়, তবে ওই কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলে। হোল্ডিং মানে হলো নিয়ন্ত্রণকারী। তাহলে নিয়ন্ত্রণকারী হওয়ার বেশ কতগুলো উপায় রয়েছে। অন্য কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে। যেমন ধরো এখানে কোম্পানি শতকরা 50 ভাগের বেশি শেয়ারের মালিক হতে হয়, বা মোট ভোটদানের যে ক্ষমতা, আমরা জানি যে ভোটদানের মাধ্যমে পরিচালক নিয়োগ করা হয়। ভোটদানের ক্ষমতা যদি অন্য কোম্পানির 50 ভাগের অতিরিক্ত থাকে, অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয়, তবে ওই কোম্পানিকে হোল্ডিং বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলে। তারপরে সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানি অনেকটা হোল্ডিং কোম্পানির মতোই, তবে একটু পার্থক্য আছে। কোম্পানি আইনের 2 উপধারা মোতাবেক কোনো কোম্পানির 50%-এর বেশি শেয়ার বা ভোটদানের ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে, বা সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে তাকে সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি বলে। অর্থাৎ হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি দুইটা পরস্পরের সাথে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। অর্থাৎ হোল্ডিং কোম্পানি হলো যে কোম্পানিটা এই অধিকারটা সংরক্ষণ করে, আর সাবসিডিয়ারি কোম্পানি হলো অধীন কোম্পানিটা। অর্থাৎ যে কোম্পানির ক্ষেত্রে হোল্ডিং কোম্পানির যে অধীনস্থ কোম্পানিটা থাকে সেই কোম্পানিটাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। অর্থাৎ সাবসিডিয়ারি হলো অধীনস্থ কোম্পানি, আর হোল্ডিং কোম্পানি মানে হলো নিয়ন্ত্রণকারী কোম্পানি। তারপরে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি আরেক ধরনের কোম্পানি হলো প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এ ধরনের কোম্পানি শেয়ার মালিকরা নিজেদের শেয়ারের মূল্যের অতিরিক্ত পরিমাণ অর্থ কোম্পানি বিলুপ্তির সময় পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করে। অর্থাৎ প্রতিশ্রুতিটা হলো কোম্পানি যদি কখনো বিলুপ সাধিত হয়, তখন শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের মূল্যের অতিরিক্ত অর্থ পরিশোধ করার জন্য দায়বদ্ধ থাকে। এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, যদিও এই ধরনের কোম্পানি খুব একটা দেখা যায় না। অসীম দায়সম্পন্ন কোম্পানি। তো অসীম দায়সম্পন্ন কোম্পানি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানির মতোই। এই ক্ষেত্রে অসীম দায়ী কোম্পানির শেয়ার মালিকদের দায় সীমাহীন। প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানির শেয়ার হোল্ডাররা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু অসীম দায় সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয় না, অর্থাৎ এদের দায় থাকে সীমাহীন। এই জন্য একে বলা হয় অসীম দায়বদ্ধ কোম্পানি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা নিবন্ধিত কোম্পানির বিভিন্ন প্রকারভেদ দেখলাম। হ্যাঁ, এখন আমরা দেখব অনিবন্ধিত কোম্পানি কি। 1994 সালের কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো এমন এক ধরনের অংশীদারি ব্যবসায় বা সমিতি যা এই আইনের আওতায় নিবন্ধন করা হয়নি। এ ধরনের কোম্পানিকে মূলত কোম্পানি হিসাবে বিবেচনা করা হয় না, কিন্তু কোম্পানির বিলুপ্তকালে সীমিত পর্যায়ে একে কোম্পানি হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে অবশ্য এ ধরনের কোম্পানির অস্তিত্ব দেখা যায় না। অন্যান্য কোম্পানির মধ্যে আছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি এবং বিশেষ কোম্পানি। তো অন্যান্য কোম্পানি, আমরা উপরে যে বিভিন্ন ধরনের কোম্পানি সংগঠনের আলোচনা করেছি, এগুলি ছাড়া যে কোম্পানি দেখতে পাওয়া যায় সেগুলি হলো অন্যান্য কোম্পানি। যেমন বিদ্যমান কোম্পানি। বিদ্যমান কোম্পানি কি? বিদ্যমান কোম্পানি হলো 1994 সালের কোম্পানি আইন প্রণীত হবার পূর্বে 1994 সালের কোম্পানি আইন প্রণীত হবার পূর্বে প্রচলিত কোম্পানি আইনের আওতায় কোনো কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয়ে বর্তমানেও যদি তা চালু থাকে, তাহলে উক্ত আইনের 2-1 ধারা মোতাবেক ওই কোম্পানিকে বিদ্যমান কোম্পানি বলা হয়। অর্থাৎ 1994 সালের আগে 1913 সালের কোম্পানি আইন প্রচলিত ছিল, সেই আইন অনুযায়ী যে কোম্পানি তৈরি হয়েছে, গঠিত হয়েছে, সেগুলো হলো বিদ্যমান কোম্পানি বা এক্সিস্টিং কোম্পানি। তারপর হলো বিদেশি কোম্পানি। তো বিদেশি কোম্পানি কি? বিদেশি শব্দটা থেকে বোঝা যাচ্ছে বিদেশি কোম্পানি হলো বিদেশি মালিকানায় যে কোম্পানি আছে সেগুলো হলো বিদেশি কোম্পানি।
বিদেশি কোম্পানি বলতে সাধারণত বাংলাদেশের বাহিরে নিবন্ধিত, বাংলাদেশে না, বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা আছে বাংলাদেশের বাহিরে নিবন্ধিত কোম্পানিকে বোঝায়। এরা সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা পরিচালনা করে থাকে, এদেরকে বিদেশি কোম্পানি বলা হয়। অর্থাৎ বিদেশি কোম্পানি, এখানে কোম্পানি বলা হলেও বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী এটা নিবন্ধিত না, এটা বিদেশি অন্য কোনো দেশে এটা নিবন্ধিত, তবে বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেয়ে থাকে। তারপর হলো অব্যবসায়ী কোম্পানি। অব্যবসায়ী কোম্পানি, নন ট্রেডিং কোম্পানি। তো অব্যবসায়ী শব্দটা থেকে বোঝা যাচ্ছে যারা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। তাহলে এরা কিসের জন্য প্রতিষ্ঠিত হয়? সাধারণত শিল্পকলা, ধর্মীয়, দাতব্য কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের জন্য যে সকল কোম্পানি গঠিত হয়ে থাকে সেগুলোকে বলা হয় অব্যবসায়ী কোম্পানি বা নন ট্রেডিং কোম্পানি। অর্থাৎ যে ধরনের কোম্পানি তার অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে বন্টন করে না, অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে বন্টন না করে তা সমাজ কল্যাণমূলক বা কল্যাণমূলক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যয় করে থাকে, সেই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান বা লাভবিহীন কোম্পানি। তারপর হলো বিশেষ কোম্পানি, স্পেশাল কোম্পানি। বিশেষ কোম্পানি কারা? দেশে প্রচলিত অন্য কোনো বিশেষ আইন দ্বারা যে কোম্পানি পরিচালিত হয় সেগুলোকে বিশেষ কোম্পানি বলে। যেমন বাংলাদেশে বিমা এবং ব্যাংকিং কোম্পানিগুলো এ জাতীয় কোম্পানির উদাহরণ। বিশেষ কোম্পানি, বিমা এবং ব্যাংকিং কোম্পানিগুলো এই বিশেষ কোম্পানির উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কোম্পানি সংগঠনের কি কি সুবিধা রয়েছে। তো তোমরা জানো যে কোম্পানি সংগঠনের অনেক ধরনের সুবিধা রয়েছে। কোম্পানি সংগঠনের প্রথম সুবিধা হলো সীমিত দায়। অর্থাৎ এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসায় সংগঠনগুলোর অসীম দায় থাকলেও কোম্পানি সংগঠনের সুবিধা হলো যে এখানে শেয়ার মালিকদের দায় খুব সীমিত এবং সেই দায়টা হলো তাদের শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। এ কারণে জনগণ বিনা দ্বিধায় এই ধরনের সংগঠনে বিনিয়োগ করে থাকে। তারপর দ্বিতীয় সুবিধা হলো অধিক পুঁজি। অর্থাৎ কোম্পানি সংগঠন তৈরি করলে প্রতিষ্ঠানগুলো জনগণের নিকট শেয়ার ও ডিবেঞ্চার বিক্রয় করে পর্যাপ্ত পরিমাণ পুঁজি সংগ্রহ করতে পারে, যার ফলে তাদের পক্ষে বড় বড় ব্যবসা স্থাপন করা সহজ হয়, যা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব না। যেমন একক মালিকানা বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অধিক পুঁজি সংগ্রহ করা সম্ভব হয় না। চিরন্তন অস্তিত্ব। তোমরা জানো যে কোম্পানি সংগঠনগুলো আইনের দ্বারা সৃষ্টি হয়, আর আইনের দ্বারা সৃষ্টি হয় বলে এটা বিলুপ্ত হওয়ার জন্য আইন অনুযায়ী বিলুপ্তি হতে হয়। তো চিরন্তন অস্তিত্ব কেন বলা হচ্ছে? চিরন্তন অস্তিত্ব বলা হচ্ছে এই জন্য যে কোম্পানির মালিক, কোম্পানির যারা শেয়ার হোল্ডার, সকল শেয়ার হোল্ডারও যদি মৃত্যুবরণ করে বা কোম্পানির যারা পরিচালক আছে বা যারা কোম্পানি ব্যবস্থাপনায় জড়িত সবার যদি মৃত্যু হয় বা দেউলিয়া হয়, তাহলেও কোম্পানির কি বিলুপ্তি ঘটে না। কোম্পানি এই জন্য এই কোম্পানি সংগঠনকে বলা হয় এটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। এবং এই কোম্পানি সংগঠনের কি থাকে? আইনের দ্বারা সৃষ্টি কৃত্রিম ব্যক্তিসত্তা তাদের থাকে, অর্থাৎ প্রতিষ্ঠান নিজেই একজন ব্যক্তি হিসাবে মর্যাদা ভোগ করে থাকে। তারপর হলো স্বাধীন সত্তা। স্বাধীন সত্তা মানে কি? স্বাধীন সত্তা মানে হলো একজন ব্যক্তি যেমন নিজের নামে পরিচিত হতে পারে, নিজের শিলমোহর ব্যবহার করতে পারে, ঠিক একই রকমভাবে একটা প্রতিষ্ঠান, বিশেষ করে একটা কোম্পানি সংগঠন আইনের দ্বারা সৃষ্টি হয় এবং সে কৃত্রিম ব্যক্তিসত্তা লাভ করে থাকে। আর এই কৃত্রিম ব্যক্তিসত্তা লাভ করার কারণে তার নিজস্ব নাম ব্যবহার করতে পারে এবং নিজের নামে শিলমোহর ব্যবহার করে তৃতীয় পক্ষের সাথে চুক্তি বা ব্যবসায়িক লেনদেন সম্পাদন করতে পারে। এটা হলো কোম্পানি সংগঠনের অন্যতম একটি সুবিধা। তারপর হলো শেয়ার হস্তান্তর যোগ্যতা। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার যে কেউ যে কোনো সময় বিক্রয় করতে পারে, আবার শেয়ার হোল্ডাররা ইচ্ছা করলে অন্যের নিকট থেকে শেয়ার ক্রয়ও করতে পারে। অর্থাৎ এখানে শেয়ার হোল্ডাররা ইচ্ছা মতো তাদের শেয়ার ক্রয় বিক্রয় করার অধিকার লাভ করতে পারে। তার বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা। বৃহদায়তন ব্যবসা মানে হলো বড় বড় ব্যবসা, যেমন ধরো IBM, তারপরে বেক্সিমকো ফার্মা,
তারপরে স্কয়ার ফার্মা লিমিটেড, এগুলো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। তো বড় বড় ব্যবসা করার জন্য কি প্রয়োজন হয়? অনেক পুঁজি দরকার হয়, অধিক পুঁজি দরকার হয়। আর এই অধিক পুঁজি সংগ্রহ করার জন্য অন্যতম উপায় হলো এই কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠন গঠিত হলে কোম্পানি শেয়ার বিক্রয় করে তারা অধিক পরিমাণে কি পুঁজি সংগ্রহ করে, আর এই পুঁজি দিয়ে তারা ব্যাপক আকার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে। আর উৎপাদন কার্যক্রম ব্যাপক আকারে পরিচালনা করার জন্য তাদের প্রচুর পরিমাণে কাঁচামাল সংগ্রহ করতে হয়, বিক্রয় চ্যানেল বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করতে হয়। তো এগুলোর যে মিতব্যয়িতা, দক্ষ কর্মচারী এবং উৎপাদনের ক্ষেত্রে মিতব্যয়িতা, এগুলি ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হয় না, যেগুলো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্জন করতে পারে। আর এই বড় ব্যবসা হওয়ার জন্য যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেটা শুধুমাত্র কোম্পানি সংগঠনের ক্ষেত্রেই সম্ভব। তারপর শেয়ারের প্রকারভেদ। কোম্পানি সংগঠনের শেয়ার বিভিন্ন ধরনের হওয়ায় জনগণ তাদের পছন্দ মতো শেয়ার ক্রয় করতে পারে, যেমন অর্ডিনারি শেয়ার, তারপর প্রেফারেন্স শেয়ার, তারপরে ঋণপত্র ইত্যাদি বিভিন্ন ধরনের শেয়ার, বিভিন্ন ধরনের স্টক রয়েছে। এই স্টকগুলোর তাদের শেয়ার বাজার থেকে কেনাবেচা করতে পারে। তারপর দক্ষ পরিচালনা। তো কোম্পানি সংগঠনগুলোর পরিচালনা স্বভাবতই অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক দক্ষ হয়ে থাকে। কোম্পানি সংগঠন পরিচালনার জন্য যে পরিচালনা পরিষদ থাকে সে পরিষদ অত্যন্ত দক্ষ হয় এবং তাদের আর্থিক সঙ্গতি বেশি থাকার কারণে তারা অধিক দক্ষতা সম্পন্ন ব্যবস্থাপক নিয়োগ দেওয়ার সুবিধা লাভ করে থাকে। আর তারা যেহেতু দক্ষতা সম্পন্ন ব্যবস্থাপক নিয়োগ দেওয়ার সামর্থ্য তাদের আছে, সেই কারণে কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনাও অত্যন্ত দক্ষ হয়ে থাকে। আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র। কোম্পানি তার চিরন্তন অস্তিত্ব, সীমিত দায়, আইনানুগ নিয়ন্ত্রক, স্বল্পমূল্যে শেয়ার ক্রয়ের সুযোগ, শেয়ার সহজে হস্তান্তর ইত্যাদি কারণে সকল ধরনের বিনিয়োগকারীরাই এই ব্যবসায় সংগঠনে বিনিয়োগ করার ক্ষেত্রে আকর্ষণ বোধ করে থাকে। তারপর ঋণের সুযোগ। কোম্পানি সংগঠন সহজেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করতে পারে। তাছাড়া জনগণ থেকেও ঋণ সংগ্রহ করতে পারে। যেহেতু এই সকল প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা অনেক বেশি, সেই কারণে তারা সহজেই ঋণের সুযোগ পেয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কোম্পানি সংগঠনের বিভিন্ন সুবিধা আলোচনা করলাম। তো কোম্পানি সংগঠনের বিভিন্ন সুবিধা থাকলেও এই প্রতিষ্ঠানের আবার কিছু কিছু অসুবিধাও রয়েছে। তো এই অসুবিধাগুলো আমাদের জানা দরকার, কারণ দক্ষভাবে কোম্পানি সংগঠন গঠন করতে হলে বা কোম্পানি সংগঠনের গঠনের প্রয়োজনীয়তা বুঝতে হলে আমাদের সুবিধা যেমন জানতে হবে তেমনি অসুবিধাও জানতে হবে। তো অসুবিধাগুলো কি কি? জটিল গঠন প্রণালী। তো তোমরা জানো যে কোম্পানি সংগঠন ইচ্ছা করলেই যে কেউ যে কোনো সময় গঠন করতে পারে না। এই কোম্পানি গঠন করার জন্য সুনির্দিষ্ট আইন অনুসরণ করতে হয়, সুনির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করতে হয়। আর এই জন্য এই প্রতিষ্ঠান গঠন করা একটু জটিল, এবং এই জটিলতার কারণে অনেকেই কোম্পানি সংগঠন গঠন করতে নিরুৎসাহিত হয়ে থাকে। তারপর অদক্ষ পরিচালনা। তো কোম্পানি সংগঠন যেহেতু এখানে মালিকানা এবং পরিচালনা পৃথক, তাই পরিচালনার জন্য অন্য তৃতীয় পক্ষের নিকট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হস্তান্তর করতে হয়। আর অনেক সময় দেখা যায় যে অদক্ষ পরিচালক বা অদক্ষ ম্যানেজার নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। আর যেহেতু তারা প্রতিষ্ঠানের মালিক না, প্রতিষ্ঠানের তারা মাত্র কর্মচারী বা কর্মকর্তা, সেই কারণে তারা মালিকের মতো এত দক্ষতার সহিত ব্যবসা পরিচালনা অনেক সময় করে না। তো সেই কারণে অদক্ষ পরিচালনা কোম্পানিকে বিভিন্ন সময় লোকসানের মুখে ঠেলে দিতে পারে। পরিচালকের স্বার্থসিদ্ধি। তো কোম্পানি সংগঠনের ক্ষেত্রে অনেক সময় পরিচালকগণ শেয়ার হোল্ডারদের পক্ষে সর্বোচ্চ ক্ষমতারই অধিকারী হওয়ার কারণে তারা অনেক সময় সম্মিলিতভাবে নিজেদের স্বার্থে কাজ করে। এতে ব্যবসা ও শেয়ার মালিকগণ ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা জানো যে যৌথ মূলধনী কোম্পানির পরিচালকগণ শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত হয়। যদিও তারা শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত হয়, তারা অনেক সময় শেয়ার হোল্ডারদের স্বার্থকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয় না। অনেক সময় তারা শেয়ার হোল্ডারদের পরিবর্তে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। আর নিজেদের স্বার্থে গুরুত্ব দিলে, নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিলে শেয়ার মালিকগণ ক্ষতিগ্রস্ত হয়। এটা কোম্পানি সংগঠনের একটা অন্যতম অসুবিধা। তারপর একচেটিয়া ব্যবসায় সৃষ্টি।
যেহেতু কোম্পানি সংগঠন বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, সেই কারণে এই প্রতিষ্ঠান অনেক সময় একচেটিয়া ব্যবসার সৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ অন্যান্য ছোট ছোট প্রতিষ্ঠান, অন্যান্য ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান এই কোম্পানি সংগঠনের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না। এতে প্রতিযোগিতার পরিবেশ অনেক সময় নষ্ট হতে পারে। স্বজনপ্রীতি। অনেক সময় কোম্পানির পরিচালকগণ কোম্পানির কর্মচারী নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি ইত্যাদির ব্যাপারে যোগ্যতার চেয়ে অযোগ্য বা স্বজনপ্রীতির উপর বেশি গুরুত্ব দেয়। তো যদি এরকম করে বা এরকম স্বজনপ্রীতি যখন প্রায়োরিটি দেখা দেয়, তখন আসলে প্রতিষ্ঠান কি ক্ষতির মুখোমুখি হয়ে থাকে। তারপরে পরিচালনা ব্যয়ের আধিক্য। ব্যবসায়ের বিভিন্ন সভা অনুষ্ঠান, অনুষ্ঠানাদি পালন, দলিল ও খাতাপত্র সংরক্ষণ, হিসাব নিরীক্ষা, শেয়ার ও ঋণপত্র ইস্যু ইত্যাদি বিভিন্ন কাজে যথেষ্ট উপরিখরচ হয়। আর এই উপরিখরচের কারণে প্রতিষ্ঠানের কি মুনাফার পরিমাণ হ্রাস পায়। আর মুনাফার পরিমাণ হ্রাস পেলে সাধারণ শেয়ার হোল্ডাররা কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু পরিচালনা ব্যয় বেড়ে যায়, সেই জন্য কোম্পানির এক শেয়ার প্রতি তাদের লভ্যাংশ কমে যায়। আর লভ্যাংশ কমে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ শেয়ার হোল্ডাররা। তারপর কেন্দ্রীভূত ক্ষমতা। কোম্পানি সংগঠন গণতান্ত্রিক নীতির ভিত্তিতে পরিচালিত হবে, এটাই প্রত্যাশা। কিন্তু বাস্তবে দেখা যায় যে কিছু কিছু পরিচালক তাদের কোনো ব্যক্তির হাতে বা কিছু ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখে। আর যখন এরকম কেন্দ্রীভূত ক্ষমতা কোনো ব্যক্তির হাতে কুক্ষিভূত করে রাখে, তখন শেয়ার হোল্ডারদের স্বার্থ উপেক্ষিত হয়ে থাকে। তারপর সীমিত কার্যক্ষেত্র। কোম্পানিতে স্মারকলিপিতে উল্লেখ নাই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। তোমরা জানো যে কোম্পানি স্মারকলিপি আছে, পরিমেল নিয়মাবলী আছে। তো কোম্পানির স্মারকলিপিতে যে সকল কাজের উল্লেখ নেই, এমন কোনো কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। ফলে কোম্পানিকে এই স্মারকলিপির ভিতরে থেকেই তাকে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। এই জন্য অনেক সময় এই কোম্পানির সীমিত কার্যক্ষেত্র কারণে কোম্পানি বিভিন্ন সুযোগ গ্রহণ করতে বঞ্চিত হয়। তারপর সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এক মালিকানা সংগঠনে কোম্পানি যত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কিন্তু এত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না। কারণ কোম্পানি সংগঠনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তারপর গোপনীয়তার অভাব। এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসায়ে যেভাবে গোপনীয়তা রক্ষা করা সহজ হয়, যেমন তাছাড়া নিরীক্ষা রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন, বিভিন্ন শেয়ার হোল্ডার বিভিন্ন নিবন্ধককে বার্ষিক নিরীক্ষা রিপোর্ট বা বার্ষিক প্রতিবেদন ইত্যাদি তথ্য কোম্পানি সংগঠনকে বাধ্যতামূলকভাবে জনসমক্ষে পেশ করতে হয়। আর যেহেতু এই সকল দলিল, নিরীক্ষা রিপোর্ট বা বার্ষিক প্রতিবেদন বা বন্ড দলিল বিবরণ, শেয়ার হোল্ডারদের বিভিন্ন তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হয়, সেই কারণে কোম্পানির গোপনীয়তা বজায় থাকে না। যেটা এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়, সেখানে কোম্পানি সংগঠন এই ধরনের কোনো গোপনীয়তা সংরক্ষণ করতে পারে না। এটা কোম্পানি সংগঠনের একটা বিশাল অসুবিধা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যৌথ মূলধনী ব্যবসা সংগঠনের অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আমরা প্রথম দেখেছি শেয়ার হোল্ডার, বিভিন্ন ধরনের কোম্পানি, বাংলাদেশের যে প্রচলিত কোম্পানি আইন আছে, সেই কোম্পানি আইন অনুযায়ী বিভিন্ন ধরনের কোম্পানি বাংলাদেশে রয়েছে। তারপরে আমরা দেখলাম যৌথ মূলধনী কোম্পানির সুবিধা এবং অসুবিধা। তো আশা করি এই লেকচারটি যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে তোমরা কোম্পানি সংগঠনের অনেক বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে। তো সবাইকে ধৈর্য ধরে এই লেকচারটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে।